হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু এডুমান্ত্রা। আজকে আমি তোমাদের সঙ্গে অগস্ট মাসের প্রথম 10 দিনের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে আলোচনা করব। আমার প্রিভিয়াস ভিডিওগুলো যারা দেখছো বা এতদিনে ফলো করেছো তারা এতদিনে আমার ফরম্যাট কিভাবে আমি আলোচনা করছি সেটা তোমরা দেখতে পেয়ে গেছো। তো আশা করছি তোমরা সেই ভিডিওগুলো দেখতে থাকবে, কারণ তোমাদের সামনেই কিন্তু ভেরি ইম্পর্টেন্ট WBCS মেন্স আসছে, WBCS প্রিলিমিনারি আসছে, অন্যান্য পরীক্ষাগুলো আসছে। তো তার জন্য ভীষণইভাবে ইম্পর্টেন্ট আমি তোমাদের জন্য এই সিলেক্টিভ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে আলোচনা করছি। তোমরা কিন্তু রেগুলার এই ভিডিওগুলো দেখতে থেকো। তো চলো আজকে আমাদের কি কি আলোচনা বিষয়বস্তু আছে প্রথমেই আমরা দেখে নিই। দেখো, স্পোর্টস নিয়ে আলোচনা, এরপরে ইম্পর্টেন্ট কিছু বুকস রিলিজড হয়েছে, এছাড়া ন্যাশনাল নিউজে কিন্তু অনেক কিছু আছে, এটা একটু বড় হবে, তোমরা দেখো। নেক্সট দেখো, ডিফেন্সের কিছু আলোচনা আছে, অ্যাপয়েন্টমেন্টস কি কি ইম্পর্টেন্ট নিয়োগ হয়েছে এই 10 দিনে, এছাড়া এনভায়রনমেন্টের আলোচনা, ইন্টারন্যাশনাল নিউজ, ইম্পর্টেন্ট কিছু ডেজ হয়েছে, কি কি দিন আমাদের স্ট্র্যাটেজিকেতে পড়তে হয় সেগুলো আমি আলোচনা করেছি, আর সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়ে ভিডিওটা শেষ হবে। তো চলো আজকে বেশি কথা না বলে চলে যাচ্ছি মেন আলোচনাতে। তো স্পোর্টসে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি, দেখো জার্মানির বার্লিনে অনুষ্ঠিত বিশ্ব তীরন্দাজি চ্যাম্পিয়নশিপ ভারতীয় মহিলা দল স্বর্ণপদক জিতেছে। তো বিশ্ব তীরন্দাজি চ্যাম্পিয়নশিপ হচ্ছে ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপ, এখানে কিন্তু 2023-এ ভারতীয় মহিলা দল স্বর্ণপদক জিতেছে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা খেয়াল রেখো। নেক্সট দেখো, ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রড ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন। স্টুয়ার্ট ব্রড ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। এরপরে দেখো, ঐশ্বরী প্রতাপ সিং তোমর শুটিং ইভেন্ট, এটা কিন্তু শুটিং ইভেন্ট, সেটা হয়েছিল চীনের চেংরুতে, ফিসু ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে স্বর্ণপদক অর্জন করেছেন। তো গোল্ড যেগুলো পেয়েছে, আমি বারবারই বলছি তোমাদের প্রত্যেকটা ভিডিওতেই যে গোল্ড যেহেতু ইন্ডিয়া জিতেছে, তো এটা কিন্তু ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য, তোমরা কিন্তু খেয়াল রেখো। এরপরে দেখো, প্রাক্তন উরুগুয়ের ডিফেন্ডার, আমরা আবার একটি অবসরের ঘোষণা পাচ্ছি। প্রাক্তন উরুগুয়ের ডিফেন্ডার ফুটবল প্লেয়ার ডিয়েগো গডিন, উনি কিন্তু পেশাদার ফুটবল থেকে অবসর নিয়েছেন। এরপরে দেখছি 17 বছর বয়সী দাবা প্রডিজি ডি গুকেশ। আমরা জানি যে আমাদের গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দ, ইন্ডিয়ার গ্র্যান্ডমাস্টার, উনি কিন্তু বিশ্বে নাম্বার 1 ছিলেন ভারতের হয়ে, তো তাকে রিপ্লেস করে দিয়েছেন এখন কে, ডি গুকেশ। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি চেঞ্জ হয়েছে। নেক্সট দেখো, ভারতীয় কুস্তিগিররা বিশ্ব আন্ডার-17 চ্যাম্পিয়নশিপে একটি স্বর্ণপদক সহ 11টি পদক জিতে নিয়েছে। এটা কিন্তু খুবই আনন্দের খবর, একটি স্বর্ণপদকের সাথে সাথে 11টি পদক এরা জিতেছে। এরপরে দেখো, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া চিয়ার ফর ইন্ডিয়া নামে একটি ক্যাম্পেইন লঞ্চ করেছে। এই ক্যাম্পেইনের মাধ্যমে হাল্লা বোল নামে তাদের একটি মোটিভেশনাল মুভি দেখানো হয়েছে। কাদেরকে দেখানো হয়েছে? সামনেই আসতে চলেছে এশিয়ান গেমস অনুষ্ঠিত হতে চলেছে। তো এশিয়ান গেমস হবে চায়নাতে, এবং এশিয়ান গেমসে যে সমস্ত প্রতিযোগীরা আছেন তাদেরকে মোটিভেট করার জন্য এই সিনেমাটা হাল্লা বোল, কি নাম বললাম, হাল্লা বোল চালু করেছে। নেক্সট দেখে নিচ্ছি কি আছে আমাদের বুকস রিলিজ, ইম্পর্টেন্ট কি কি বুকস রিলিজড। চেতনা মারু তিনি কিন্তু একজন ইন্ডিয়ান অরিজিন লন্ডন বেসড অথর। তার কিন্তু বই ওয়েস্টার্ন লেন, এটা রিসেন্টলি বেরিয়েছে, এটা তার প্রথম উপন্যাস, এবং খুশির খবর হচ্ছে যে প্রথম উপন্যাস হিসাবে এটি বুকার প্রাইজ লিস্টে মনোনীত হয়েছে। তো 13টি বুকার প্রাইজ লিস্টের নাম বেরিয়েছে, তার মধ্যে চেতনা মারুর বইটি আছে। এরপরে দেখো, ঋষি রাজ অথরের নাম, আর বইটির নাম হচ্ছে কার্গিল ইন দ্য ওয়ার্ডস অফ আ ট্রাভেলার। বইটি প্রকাশ করেছেন ঋষি রাজ। আরেকটি বইয়ের আমরা নাম পাচ্ছি হাউ প্রাইম মিনিস্টার্স ডিসাইড। তো এই বইটি কে লিখেছেন? প্রবীণ সাংবাদিক নীরজা চৌধুরী। এই নামগুলো তোমরা খেয়াল রেখো। চলে যাচ্ছি, এর পরের টপিক আমাদের আছে ন্যাশনাল নিউজে অনেক কিছু আছে, তোমরা দেখতে থেকো। দেখো, তামিলনাড়ু সাংস্কৃতিক উৎসব আদি পেরুক্কু উদযাপন করেছে। এটি একটি তামিলনাড়ুর একটি ইম্পর্টেন্ট সাংস্কৃতিক উৎসব। এগুলো কিন্তু আর্ট অ্যান্ড কালচারে ভীষণভাবে এসে থাকে, আর তোমরা এখন জানোই যে WBCS আস্তে আস্তে এই ধরনের প্যাটার্নের দিকে এগোচ্ছে। অন্যান্য পরীক্ষার জন্য ভীষণভাবে এই সমস্ত ফেস্টিভ্যালসগুলো এসে থাকে। তো এখানে আদি পেরুক্কু যে সাংস্কৃতিক উৎসবটা দেখা যাচ্ছে, এই উৎসবটা হচ্ছে কিছুই না, মনসুন সিজনের শুরুতে যখন ওখানকার নদীগুলোতে জলের পরিমাণ বেড়ে যায় এবং তার জন্য চাষবাস ইত্যাদির খুব উন্নতি হয়, তো জলকে সম্মান করার জন্য শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে এই উৎসবটা পালন করা হয়। তো সেটা করেছে কিন্তু তামিলনাড়ুতে। এরপর দেখো, ভোপালে ভারতের রাষ্ট্রপতি সাহিত্য একাডেমি কর্তৃক দুটি
প্রধানত পারফর্মিং আর্ট উৎসবের উদ্বোধন করেছেন। সেই দুটির নাম কি তোমরা খেয়াল রেখো, উন্মেষা এবং উৎকর্ষ। দুটোর নাম হচ্ছে উন্মেষা এবং উৎকর্ষ। ইনি ভারতের প্রেসিডেন্ট এটা লঞ্চ করেছেন বা উদ্বোধন করেছেন। এটি গুরুত্বপূর্ণ কেন যে উন্মেষা কারা লঞ্চ করেছে? সাহিত্য একাডেমির একটি প্রোগ্রাম। তো সাহিত্য একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1954-এ, 1954 সালে সাহিত্য একাডেমি প্রতিষ্ঠিত হয়েছিল। এবং এই সাহিত্য একাডেমি আর তার সাথে আমরা আরেকটি নাম পাচ্ছি, সঙ্গীত নাটক একাডেমি। সঙ্গীত নাটক একাডেমি হয়েছিল 1953 সালে। তো এই দুটি একাডেমি, এই দুটি যে লোক এবং উপজাতীয় পারফর্মিং আর্ট উৎসবটি করেছেন বা তারা অর্গানাইজ করে, সেটির উদ্বোধন করেছেন রিসেন্টলি আমাদের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। এরপরে চলো, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 22 থেকে 24 আগস্ট 2023 পর্যন্ত দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিক্স সামিট অ্যাটেন্ড করবেন। তো ব্রিক্স সামিটের কথা আমি কিছুদিন আগে আলোচনা করেছিলাম তোমাদের সঙ্গে। ব্রিক্সে তোমরা জানো যে 5টি দেশ এর মেম্বার, কি কি? ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা। তো এবছরের সামিটটি হতে চলেছে সাউথ আফ্রিকার জোহানেসবার্গে এই অগস্ট মাসেই। সেখানে নরেন্দ্র মোদী উপস্থিত থাকবেন। তাহলে তোমরা বলতেই পারছো যে নেক্সট সামিটটি কোথায় হবে না, তার পরের দেশ অর্থাৎ বিতে চলে যাচ্ছি আমরা, ব্রাজিলে। আর এর আগের বছর অর্থাৎ 2022-এ কোথায় হয়েছিল? দেখো নামের সাথেই তোমরা দেখতে পাচ্ছ, চায়নাতে। এর পরেরটা হচ্ছে হাইওয়ে ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করতে এবং ভারতীয় জাতীয় মহাসড়কে নির্বিঘ্ন ভ্রমণের অফার করার জন্য একটি নতুন প্রজেক্ট বা নতুন মোবাইল অ্যাপ্লিকেশন চালু হয়েছে। সেটার নাম হচ্ছে রাজমার্গ যাত্রা। তো ন্যাশনাল হাইওয়েতে চলাফেরার জন্য তাদের সুবিধার জন্য এই অ্যাপ্লিকেশনটি চালু করা হয়েছে। এরপরে দেখো, দিল্লি অর্ডিন্যান্স বিল পাশ করেছে লোকসভা। দিল্লি অর্ডিন্যান্স বিলটা কি? যে দিল্লির সমস্ত বিউরোক্র্যাটস বা আধিকারিকদের নিয়ন্ত্রণ করবে কেন্দ্রীয় সরকার। তো এটা কিন্তু দিল্লির ইলেকশন বডি বা দিল্লির ইলেক্টেড যে সরকার, সেই সরকার নিয়ন্ত্রণ করত। সেইটাকে চেঞ্জ করে এখন নতুন একটি বিল এনেছে লোকসভা, যেখানে কিন্তু অর্ডিন্যান্স বিল বলা হচ্ছে, যেখানে কিন্তু এটা সেন্ট্রালের হাতে থাকবে। তো এইটা নিয়ে ভীষণভাবে কন্ট্রোভার্সি চলছিল, তার মধ্যে এই বিলটি কিন্তু পাশ হয়ে গেছে। নেক্সট আমরা দেখে নিচ্ছি, দেখো অর্থমন্ত্রক কর্তৃক অয়েল ইন্ডিয়া মহারত্ন এবং ওএনজিসিকে নবরত্নে উন্নীত করা হয়েছে। তোমরা সকলেই জানো এমএসএমই যে সেক্টরগুলো রয়েছে, মিডিয়াম স্মল এবং মাইক্রো এন্টারপ্রাইজেসগুলো, তাদেরকে কিন্তু 3টে ক্যাটাগরিতে ভাগ করা হয়, মহারত্ন, মিনিরত্ন, নবরত্ন। তো তাতে অয়েল ইন্ডিয়াকে মহারত্নর উন্নীত করা হয়েছে আর ওএনজিসিকে করা হয়েছে নবরত্নতে। নেক্সট আমরা চলে যাচ্ছি, দেখো অনলাইন গেমিংয়ে, আমি এটা নিয়ে এর আগের দুটো ভিডিওতেই আলোচনা করেছি, আবারও এটা আমাদের নিউজে আসছে। কেননা অনলাইন গেমিংয়ের উপর যে বেটিং হয় তার উপর 28% জিএসটি লাগু করা হয়েছে এবং সেটা কিন্তু 1 অক্টোবর, সামনে 1 অক্টোবর থেকে চালু হবে। নেক্সট দেখো, কেন্দ্রীয় সরকার ক্যাবিনেট সেক্রেটারি রাজীব গৌবা, এইগুলো খুবই এসে থাকে যে ডিফেন্স সেক্রেটারিকে, ক্যাবিনেট সেক্রেটারিকে, ডিফেন্স মিনিস্টারকে, এই ধরনেরগুলো আমাদের জানতে হয় কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। তো এক্ষেত্রে ক্যাবিনেট সেক্রেটারি রাজীব গৌবা উনি ছিলেন এবং ওনার টেনিয়র বা মেয়াদকে আরও 1 বছর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপরে দেখো, চেন্নাই সার্কিটে দুর্ঘটনায় 13 বছর বয়সী রেসিং প্রডিজি শ্রেয়াস হরিশ মারা গেছেন। তো 13 বছর বয়সী এই রেসিং প্রডিজি ছেলেটি মারা গেছেন। নেক্সট, ভারত, চীন, কোরিয়া এবং ইন্দোনেশিয়া থেকে অপটিক্যাল ফাইবার আমদানিতে অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করেছে। অ্যান্টি ডাম্পিং নিয়ে তোমরা ইকোনমিতে জেনেইছো। এই অ্যান্টি ডাম্পিংটা কী জিনিস? যে বিদেশি যে কোনো মানে কোনো কান্ট্রি, কোনো দেশ, তাদের যে প্রোডাক্ট তারা উৎপাদন করে, সেই প্রোডাক্টকে তারা বিদেশে রপ্তানি করতে গেলে তাদের দেশে যে দামে তারা বিক্রি করছে, সেই রপ্তানিকৃত যে দামটি যদি তাদের মধ্যে হিউজ ডিফারেন্স থেকে থাকে, তাহলে যে দেশে রপ্তানি করছে অর্থাৎ যে দেশটি আমদানি করছে, সেই দেশটি কিন্তু তার উপর অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করতে পারে এবং এইটাকে বলা হয় ডাম্পিং। তোমরা ইকোনমিতে এই টার্মটি পেয়ে থাকবে। তো এক্ষেত্রে কিন্তু ভারত, চীন, কোরিয়া এবং ইন্দোনেশিয়া থেকে অপটিক্যাল ফাইবার আমদানি করে এবং সেক্ষেত্রে তারা দেখতে পেয়েছে যে ডাম্পিং হচ্ছে, তো সেক্ষেত্রে অ্যান্টি ডাম্পিং এই করটা আরোপ করা হয়েছে। এরপরে দেখো, নিরাক্ষী নামে একটি আন্ডার ওয়াটার ভেহিকল চালু করা হয়েছে ভারতের তরফ থেকে। আন্ডার ওয়াটার ভেহিকলটার কাজ কি? আন্ডার ওয়াটার যত সব মাইনিং সেন্টার রয়েছে, খনি রয়েছে, সেগুলিকে শনাক্তকরণ করা। এরপরে দেখো, ভারত এবং মলদোভা
কৃষিতে সহযোগিতার জন্য একটি মৌ স্বাক্ষর করেছে। তো মলদোভা কান্ট্রিটা কোথায় দেখো, তোমরা দেখতে পাচ্ছ রোমানিয়া, ইউক্রেন এর মাঝে রয়েছে এই কান্ট্রিটি। সেই কান্ট্রির সঙ্গে কিন্তু ভারত কৃষিতে সহযোগিতার জন্য, ভারতের সঙ্গে দুই দেশ যাতে একে অপরের সহযোগিতা করে তার জন্য একটি মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে। চলে যাচ্ছি এর পরের ন্যাশনাল নিউজে। ভারতের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, তোমরা সকলেই জানো এবং নামটা অবশ্যই খেয়াল রেখো, তিনি মণিপুরের ত্রাণ তদারকি করার জন্য, মণিপুরের অবস্থা এখন খুবই উত্তপ্ত এবং সেখানের অবস্থা খুবই খারাপ, সেখানকার মানুষজন দুস্থ অবস্থায় রয়েছেন। তো সেই জন্য সেখানে ত্রাণ কিভাবে যাচ্ছে তার তদারকি করার জন্য একটি 3 মহিলা বিচারক বিশিষ্ট একটি অল ওমেন প্যানেল গঠনের ঘোষণা করেছেন। অল ওমেন প্যানেল, যেখানে 3 জন বিচারক, 3 জনই মহিলা থাকছেন। নেক্সট দেখো, ভারত 7 অগস্ট 2023 রিসেন্টলি 9th জাতীয় তাঁত দিবস উদযাপন করেছে। তো 9ম জাতীয় তাঁত দিবস উদযাপন করেছে এবং সেটা কোথায় হয়েছে আমি আগের দিন তোমাদের সাথে আলোচনা করেছিলাম যে দিল্লিতে ভারত মণ্ডপম বলে যে সেন্টারটি উদ্বোধন হয়েছে, যেটি একটি নন পার্মানেন্ট অস্থায়ী একটি সেন্টার, দিল্লি প্রগতি ময়দানে নরেন্দ্র মোদী উদ্বোধন করেছেন। তো সেখানেই এই তাঁত দিবস উদযাপন হয়েছে এবং সেখানে প্রধানমন্ত্রী ভারতীয় বস্ত্র এবং শিল্প কোষ বলে একটি পোর্টাল চালু করেছে। এই বস্ত্র এবং কারিগরি শিল্পী বা কারুশিল্পের জন্য একটি পোর্টাল চালু করেছে যার নাম হচ্ছে ভারতীয় বস্ত্র এবং শিল্প কোষ। নেক্সট দেখে নিচ্ছি, প্রতিরক্ষা মন্ত্রক হুমকির মধ্যে কম্পিউটারে স্থানীয়ভাবে তৈরি একটি অপারেটিং সিস্টেমে সুইচ করবে। অপারেটিং সিস্টেম কম্পিউটারে আমরা জানি সাধারণত মাইক্রোসফট ইউজ করা হয়, তো তার রিপ্লেসমেন্ট হিসাবে যেহেতু এখন সাইবার ক্রাইম খুব বাড়ছে, তো সেই থ্রেটগুলিকে রিপ্লেস করার জন্য বা তার থেকে বাঁচার জন্য দেশীয়ভাবে একটি অপারেটিং সিস্টেম চালু হয়েছে যার নাম হচ্ছে মায়া। এটা দেশীয়ভাবে ইন্ডিয়াতে তৈরি হয়েছে। তো এই অপারেটিং সিস্টেমটা দিয়ে রিপ্লেস করছে মাইক্রোসফটকে, করে দেখছে এক্সপেরিমেন্টাল বেসিসে যে এই সাইবার ক্রাইমটাকে রোখা যায় কি না। নেক্সট দেখো, অটল পেনশন যোজনার আন্ডারে কিন্তু প্রায় 5.5 কোটিরও বেশি নাম নথিভুক্ত হয়েছে। 5.25 কোটির বেশি, প্রায় 5.5 কোটির মতো নাম নথিভুক্ত হয়েছে, যেটা কিন্তু খুবই গুড নিউজ। নেক্সট দেখো, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট ইন্দিরা গান্ধী ফ্রি স্মার্টফোন যোজনা 2023 চালু করেছে। এর মাধ্যমে কি রাজস্থানের মহিলাদেরকে স্মার্টফোন দেওয়া হচ্ছে, কিন্তু তার বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, যার মধ্যে একটি হলো যে এখানকার মহিলাদের যাদেরকে স্মার্টফোন দেওয়া হবে তাদের ফ্যামিলির অ্যানুয়াল ইনকাম কিন্তু 2.5 লাখের কম হতে হবে এবং এদের মধ্যে কেউ সরকারি চাকরির অন্তর্ভুক্ত হলে হবে না। তো এই ধরনের কিছু ক্রাইটেরিয়া মিট করতে পারলেই কিন্তু রাজস্থানের মহিলাদের স্মার্টফোন প্রদান করা হচ্ছে। এরপরে দেখো, স্বচ্ছতা বাড়াতে সরকার অঙ্গ প্রতিস্থাপনের জন্য একটি ডিজিটাল রেজিস্ট্রি তৈরি করছে। তো ডিজিটাল রেজিস্ট্রির মাধ্যমে কেউ যদি অর্গান ডোনেট করতে চায় বা অর্গান ট্রান্সপ্লান্ট করতে চায়, সেই নিয়ে ডিজিটালি এটাকে রেজিস্টার করা হবে, কারণ এই নিয়ে অনেক দুর্নীতি হচ্ছে। এবং এখানে একটি খুবই দুঃখের খবর, একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে যে রিসেন্টলি দেখা গেছে ভারতে প্রায় 20 জন, প্রতিদিন 20 জন এই অর্গান ট্রান্সপ্লান্ট না হওয়ার কারণে কিন্তু মারা যাচ্ছেন এবং 3 লাখেরও বেশি লোক এই অর্গান ট্রান্সপ্লান্টের পেশেন্ট হিসাবে রয়েছেন। তো অর্গান ট্রান্সপ্লান্টের জন্য লোকের যতটা প্রয়োজন ততটা কিন্তু অর্গান ডোনেশন হচ্ছে না, যার জন্য বিভিন্ন রকম ক্যাম্পেইন হচ্ছে। তো সেইগুলোরই একটি পদক্ষেপ হিসাবে কিন্তু এই ডিজিটাল রেজিস্ট্রি নেওয়া হয়েছে। এরপরে দেখে নিচ্ছি কি 2022-23 অর্থ বছরে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা 6.23 কোটিরও বেশি ঋণ মঞ্জুর করেছে, যা ক্ষুদ্র উদ্যোগকে আর্থিক সহায়তা প্রদান করে। তো মুদ্রা যোজনা তোমরা সকলেই জানো, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনাতে বলা হয়েছে যে আপ টু 10 কোটি পর্যন্ত লোন দেওয়া যাবে এই স্মল মাইক্রো এন্টারপ্রাইজগুলোকে। তো সেখানে রিসেন্টলি 6.23 কোটিরও বেশি ঋণ মঞ্জুর হয়েছে। এরপরে দেখো, ভারত এবং মালয়েশিয়া ঘোষণা করেছে যে তারা এখন অন্যান্য মুদ্রার পাশাপাশি ভারতীয় মুদ্রার মাধ্যমেও কিন্তু একে অপরের সঙ্গে বিজনেস বা ব্যবসা করতে পারবে। 2023 সালের জুলাইয়ে রেকর্ড ব্রেকিং জিএসটি সংগ্রহ হয়েছে। তোমরা নাম্বারটা খেয়াল রেখো, অনেক সময় এগুলো পরীক্ষাতে দিয়ে দেওয়া হয় ডেটা হিসাবে, সেটা ঘুরিয়ে ফিরিয়ে, তো এগুলো মনে রাখা যায় না। আমি সেই জন্য কিছু ডেটা তোমাদের সাথে রেখেছি। 1.6 লাখ কোটি টাকা এখানে কিন্তু জিএসটি সংগ্রহ হয়েছে 2023-এর জুলাই মাসে। এরপরে দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পুনেতে লোকমান্য তিলক জাতীয় পুরস্কারে ভূষিত করা হয়েছে।
ভূষিত করা হয়েছে দেশের বিভিন্ন অগ্রগতি এবং উন্নয়নে ভূমিকা পালন করার জন্য। কি পুরস্কার তোমরা অবশ্যই খেয়াল রেখো, লোকমান্য তিলক জাতীয় পুরস্কার। আর রিসেন্টলি আমরা দেখেছি যে 1 অগস্ট লোকমান্য তিলক বা বাল গঙ্গাধর তিলকের মৃত্যু বার্ষিকী পালন হয়েছে। এরপরে দেখো অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অমৃত বৃক্ষ আন্দোলন অ্যাপ চালু করেছেন। তো অমৃত বৃক্ষ আন্দোলন অ্যাপের মাধ্যমে টার্গেট নেওয়া হয়েছে যে সেপ্টেম্বর মাসের মধ্যে 1 কোটি গাছ লাগানো হবে। তো এটা খুবই ভালো পদক্ষেপ পরিবেশের জন্য। এরপরে দেখো একটা গুরুত্বপূর্ণ, শ্রীনগর জেলা জল জীবন মিশন সফলভাবে সম্পাদন করেছে এবং এতে কিন্তু সে দেশের মধ্যে, ইন্ডিয়ার মধ্যে নাম্বার 1-এ পৌঁছে গেছে। তো শ্রীনগরের জল জীবন মিশনের সফলতা কিন্তু খুবই গুরুত্বপূর্ণভাবে প্রকাশ পেয়েছে। এরপরে দেখে নিচ্ছি আমরা পরের টপিক, ডিফেন্সের কিছু নিউজ। কি কি প্রথমেই দেখি, ভারতে স্বদেশি অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল। এই সমস্ত মিসাইলগুলো সম্পর্কে তোমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে পড়তে হয়, তোমরা সকলেই জানো। এরকম বিভিন্ন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল রয়েছে, গাইডেড মিসাইল রয়েছে, ব্যালিস্টিক মিসাইলস রয়েছে। তো এই নাগ অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলটা, এটা কিন্তু তোমরা খেয়াল রেখো সারফেস টু সারফেস মিসাইল, সারফেস টু সারফেস মিসাইল এগুলো কিন্তু পরীক্ষায় এসে থাকে। আমি এই জন্য ভীষণভাবে তোমাদেরকে বলে রাখছি, তোমরা এই যে পয়েন্ট বা যে লেখাগুলো আমি লিখছি তোমরা অবশ্যই খেয়াল রেখো। তো নাগ অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল এবং হেলিনা হচ্ছে হেলিকপ্টারের মাধ্যমে নাগের যে প্রতিস্থাপন বা নাগের যে উৎক্ষেপণটা করা হয়। তো হেলিকপ্টার বেসড নাগ মিসাইল, তার অস্ত্র ব্যবহৃত রূপ যার নাম হচ্ছে ধ্রুব অস্ত্র, তাকে ভারতীয় সশস্ত্র বাহিনীতে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে বা অন্তর্ভুক্ত হতে চলেছে। নেক্সট আমরা দেখে নিচ্ছি, চলো কোয়াড একটি সংস্থা, যেমন হচ্ছে ব্রিক্স একটি সংস্থা। এই কোয়াডের মধ্যে 4টি দেশ রয়েছে। কোন কোন দেশ রয়েছে তোমরা নামগুলো নোট রেখো। ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, জাপান এবং ইউনাইটেড স্টেটস। ভারত, অস্ট্রেলিয়া, জাপান এবং ইউনাইটেড স্টেটস, এই 4টি দেশ মিলিয়ে যে কোয়াড সংস্থাটি বা কোয়াড যে চুক্তিতে তারা আবদ্ধ হয়েছেন, সে কোয়াডের যে নৌবাহিনী তারা অ্যান্টি সাবমেরিন যুদ্ধের উপর ফোকাস সহ মালাবার যৌথ মহড়া শুরু করতে প্রস্তুত হয়েছে। মালাবার যৌথ মহড়া শুরু করতে প্রস্তুত হয়েছে এবং তার উদ্দেশ্য কি, অ্যান্টি সাবমেরিন যুদ্ধর উপর ফোকাস করা। নেক্সট দেখো, ভারতীয় সেনাবাহিনী সম্প্রতি তার অস্ত্রাগারে একটি নতুন সংযোজন করেছে, স্বাথী মাউন্টেন। এটা কি, একটি স্বদেশি অস্ত্র লোকেটিং র্যাডার। এর একটি হালকা এবং আরও কম্প্যাক্ট সংস্করণ, স্বদেশি দেশে তৈরি একটি র্যাডার যার নাম হচ্ছে স্বাথী মাউন্টেন। এরপরে চলে যাচ্ছে আমরা পরবর্তী টপিকে, সেটা আসছে আমাদের অ্যাপয়েন্টমেন্টস, ইম্পর্টেন্ট কিছু অ্যাপয়েন্টমেন্টস। দেখো খুবই গুরুত্বপূর্ণ, কম্বোডিয়ার নতুন প্রাইম মিনিস্টার নির্বাচিত হয়েছেন। তিনি কে, যিনি বহু বছর ধরে, বহু শতাব্দী ধরে এখানে ছিলেন, যার নাম হচ্ছে হুন সেন। তার জায়গায় তার ছেলে হুন মানেতকে নিয়োগ করেছেন কে, কম্বোডিয়ার রাজা নরোদম সিংহমণি। তোমরা দেখো নামগুলো মনে রেখো, নরোদম সিংহমণি, উনি কিন্তু হুন মানেতকে নিয়োগ করেছেন প্রাইম মিনিস্টার হিসাবে। এরপরে দেখো উড়িষ্যা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন বিচারপতি শুভাশিস তলাপাত্র। এরপরে দেখো সঞ্জয় কুমার আগরওয়াল সিবিআইসি চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন। সিবিআইসির ফুল ফর্ম CBIC, সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস। সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস, এই সিবিআইসি 1964 সালে 1964-এ তৈরি হয়েছিল, এস্টাবলিশড হয়েছিল। তো তার চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন কিন্তু সঞ্জয় কুমার আগরওয়াল। এরপরে দেখো মাইক্রোসফট ইন্ডিয়া এবং দক্ষিণ এশিয়ার নতুন কর্পোরেট ভাইস প্রেসিডেন্ট হিসাবে পুনিত চান্ডোককে নিযুক্ত করা হয়েছে। পুনিত চান্ডোককে নিযুক্ত করা হয়েছে মাইক্রোসফটের সাউথ এশিয়ার নতুন কর্পোরেট ভাইস প্রেসিডেন্ট হিসাবে। আর লাস্ট আমরা দেখতে পাচ্ছি টেসলার যিনি ওনার, তিনি কে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আমি আগের দিনই তোমাদের সঙ্গে আলোচনা করেছি। তো টেসলার নতুন চিফ ফিনান্সিয়াল অফিসার হিসাবে ভারতীয় বংশোদ্ভূত, যেহেতু ইন্ডিয়ার এখানে নাম আছে, আমরা অবশ্যই খেয়াল রাখবো, বৈভব তানেজাকে মনোনীত করা হয়েছে। বৈভব তানেজাকে মনোনীত করা হয়েছে। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের পরের আলোচনাতে, যেটি হচ্ছে এনভায়রনমেন্ট। তো প্রথমেই দেখো, এর আগে আমি আলোচনা করেছি অ্যালার্মিং রেটে
আমাদের একটা খুবই দুঃখের খবর যে মধ্যপ্রদেশে কুনো ন্যাশনাল পার্কের নিউজ আমি এর আগেও তোমাদের সাথে আলোচনা করেছিলাম। সেখানে কিন্তু বেশ কিছু চিতা মারা গিয়েছে এবং তার কারণ হিসাবে রেডিও কলারের কথা আমি আলোচনা করেছিলাম, এবং ঠিক একই কারণেই কিন্তু আবারও একটি চিতা মারা গেছে এবং মোট মৃতের সংখ্যা এখন দাঁড়িয়েছে 9টি চিতা এখন অবধি মারা গেছে। এরপরে দেখো, পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস রেগুলেটরি বোর্ড এবং বিশ্ব ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক কী করেছে, প্রাকৃতিক গ্যাসে হাইড্রোজেনের সংমিশ্রণকে একীভূত করার জন্য একটি ব্যাপক রোডম্যাপ তৈরি করতে বাহিনীতে যোগ দিয়েছে। তাহলে ন্যাচারাল গ্যাসের মধ্যে হাইড্রোজেন ব্লেন্ডিং হচ্ছে। হাইড্রোজেন ব্লেন্ডিং এটা কেন করা হচ্ছে, যে ন্যাচারাল গ্যাসের এমিশন বা নির্গমন খুবই বেশি আকারে হয় এবং তাকে রোখার জন্য, তাকে বন্ধ করার জন্য একটি কস্ট এফেক্টিভ পদ্ধতি হিসাবে বলা হয়েছে যে হাইড্রোজেনকে ব্লেন্ড করে পাইপের মাধ্যমে যদি তার সঙ্গে মেশানো হয় তাহলে কিন্তু তাপ এবং শক্তি দুটোই উৎপন্ন হবে এবং যেটি খুবই কস্ট এফেক্টিভভাবে প্রস্তুত করা যাবে। তো সেটি করেছে। এরপরে দেখো, স্বাস্থ্য মন্ত্রক দেশে শকুন রক্ষায়, ভালচার পপুলেশন রক্ষা করার জন্য, ভালচার পপুলেশন মারা যাচ্ছে খুবই, তার কারণ হিসাবে কেন, যে কিটোপ্রোফেন এবং অ্যাসিক্লোফেনাক এই দুটি ড্রাগস, অ্যানালজেসিক ড্রাগস, এগুলো কিন্তু তোমরা খেয়াল রাখবে যে কথাগুলো আমি বলছি, এই দুটি অ্যানালজেসিক ড্রাগস কিন্তু ক্যাটেল পপুলেশনে বিশেষ করে গবাদি পশুর মধ্যে প্রয়োগ করা হয় তাদের বিভিন্ন রকম অস্থিগত প্রবলেমের জন্য বা আর্থারাইটিসের জন্য ইত্যাদি নানান রকম প্রবলেমের জন্য তাদের মধ্যে প্রয়োগ করা হয়, এবং তারা যখন মারা যায় সেই মৃত প্রাণীদের যখন ভালচার পপুলেশনরা ভক্ষণ করে তখন কিন্তু ভালচার পপুলেশন ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং মারা যাচ্ছে। তো সেই ভালচার পপুলেশনকে প্রোটেক্ট করার জন্য কিন্তু স্বাস্থ্যমন্ত্রক এই দুটি ড্রাগসকে ব্যবহার করা নিষিদ্ধ করেছে। এরপরে দেখো, ইরাক ট্র্যাকোমা নির্মূল করার জন্য হু দ্বারা স্বীকৃত 18তম দেশ হয়েছে। ট্র্যাকোমা কি? ট্র্যাকোমা হচ্ছে চোখের একটি ভাইরাল ইনফেকশন যার জন্য কিন্তু দৃষ্টিহীনতা হতে পারে। তো এই ট্র্যাকোমাকে নির্মূল করতে পেরেছে ইরাক এবং এটি কিন্তু বিশ্বে 18th কান্ট্রি হিসাবে ইরাক এটা করতে পেরেছে। আর আরেকটি আমরা কি দেখছি, দুটো ইম্পর্টেন্ট প্রজেক্ট আমরা ভারতের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এনভায়রনমেন্টে, এগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট, আবারও আমি বলে রাখছি, প্রজেক্ট টাইগার এবং প্রজেক্ট এলিফ্যান্ট। তো প্রজেক্ট টাইগারটা নেওয়া হয়েছিল 1973 সালে আর প্রজেক্ট এলিফ্যান্ট নেওয়া হয়েছিল 1992 সালে। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভীষণভাবে পরীক্ষাতে এসে থাকে, এগুলো জানতে চাওয়া হয় ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন পরীক্ষাতে। তো প্রজেক্ট টাইগার 1973, প্রজেক্ট এলিফ্যান্ট 1992, এই দুটি প্রজেক্টকে একসঙ্গে মার্জ করে দেওয়া হয়েছে রিসেন্টলি, তাই এটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। সেটির নাম কি হয়েছে, প্রজেক্ট টাইগার অ্যান্ড এলিফ্যান্ট ডিভিশন, এই নতুন বিভাগের অধীনে একীভূত করা হয়েছে। চলো এরপরে আমরা দেখে নিচ্ছি কিছু ইন্টারন্যাশনাল নিউজ। প্রথমেই দেখো, ইরাকের আবার একটি নিউজ পাচ্ছি আমরা, ইরাক কমিউনিকেশনস অ্যান্ড মিডিয়া, ইরাকের মিডিয়া থেকে বলা হয়েছে, মিডিয়াকে বলা হয়েছে যে একটি শব্দ সমকামিতা বা হোমোসেক্সুয়ালিটি শব্দটা রিপ্লেস করে এখানে এখন ব্যবহার করতে হবে সেক্সুয়াল ডিভিয়েন্স, এই শব্দটিকে প্রতিস্থাপন হিসাবে ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। এরপরে দেখো, ইউকেতে আবার নতুন কোভিড ভ্যারিয়েন্ট দেখা যাচ্ছে, এরিস বা EG 5.1, যেটা দ্রুত হারে ছড়িয়ে পড়ছে, যেটা খুবই চিন্তার বিষয়। এরপরে আমরা দেখব নেপালে একটি খুবই সুন্দর একটি স্থাপনার কথা বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গিয়ে রিসেন্টলি এর উন্মোচন করে এসছেন, এর প্রথম যে স্থাপনা তার উন্মোচন করে এসছেন। তো সেটা কি, ইন্টারন্যাশনাল বৌদ্ধ কনফেডারেশন দ্বারা বৌদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যের জন্য ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টার তৈরি হবে, ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টার নির্মাণ শুরু করার পদক্ষেপ নেওয়া হয়েছে এবং যার শেপটা দেওয়া হবে একটি পদ্মের মতো, পদ্মের মতো, এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটি একটি রূপ হিসাবে, একটি স্যাম্পল হিসাবে দেওয়া হয়েছে। তো এরকম একটি পদ্মের রূপ দেওয়ার কল্পনা করা হয়েছে যার পবিত্রতা এবং আধ্যাত্মিক জাগরণ হচ্ছে এর প্রতীক, পদ্মকে প্রতীক হিসাবে ধরা হচ্ছে পবিত্রতা এবং আধ্যাত্মিক জাগরণের কথা হিসাবে। নেক্সট দেখো, ওপেন এআই বলে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে কোম্পানিটি ইউনাইটেড স্টেটসে রয়েছে, আমেরিকান কোম্পানিটি, তার চিফ বা সিইও হচ্ছেন স্যাম অল্টম্যান। তিনি 2 প্রতিষ্ঠা সহ ব্যবহারকারীদের একটি ভেরিফাইড ডিজিটাল পরিচয় এবং আর্থিক প্রকল্পে অ্যাক্সেস দেওয়ার উদ্যোগের জন্য ওয়ার্ল্ড কয়েন ক্রিপ্টো প্রকল্প চালু করেছেন, ক্রিপ্টোকারেন্সির একটি প্রকল্প ওয়ার্ল্ড কয়েন ক্রিপ্টো চালু করেছেন, যার নাম হচ্ছে স্যাম অল্টম্যান, যিনি কিন্তু ওপেন এআই এর সিইও। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখনকার সময় ভীষণই গুরুত্বপূর্ণ, সেজন্য তোমরা অবশ্যই এই কারেন্ট অ্যাফেয়ার্সটিকে নজরে রেখো।
এরপরে চলে যাচ্ছি আমরা ইম্পর্টেন্ট এই অগাস্ট মাসে বেশ কিছু দিন নিয়ে আলোচনা করব, যেগুলো আমরা স্ট্যাটিক জিকেতে দেখে থাকি। প্রথমেই হচ্ছে ফার্স্টে আমরা দেখে নিচ্ছি 6ই অগাস্ট ছিল হিরোশিমা দিবস, আর 9ই অগাস্ট ছিল নাগাসাকি দিবস। হিরোশিমা এবং নাগাসাকিতে আমরা সকলেই জানি যে 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের চলাকালীন কিন্তু হিরোশিমা এবং নাগাসাকিতে পরমাণু বোমার আঘাত হানা হয়। তো এই কারণে কিন্তু সেই সমস্ত জাপানের এই দুটি শহর প্রায় একদম ধূলিসাৎ হয়ে গিয়েছিল। তো এই জন্য আমরা এই দুটো দিনকে মনে রাখি, এবং এই যে প্রকল্প দুটি নেওয়া হয়েছিল, যে প্রজেক্ট দুটো পরমাণু বোমার, সেই নাম দুটো কিন্তু পরীক্ষাতে খুবই এসে থাকে, তোমরা লিখে নাও। হিরোশিমা দিবসের যে প্রকল্প সেটির নাম হচ্ছে লিটল বয়, তোমরা আশা করি জানো। আর নাগাসাকিতে বলা হয়েছিল ফ্যাট ম্যান। তো এই দুটি প্রজেক্টের আন্ডারে কিন্তু এই পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়। চলো দেখে নিচ্ছি। 9th অগস্ট ছিল আন্তর্জাতিক আদিবাসী দিবস বা ওয়ার্ল্ড ইন্ডিজেনাস পিপল ডে, আর 10th অগস্ট ছিল বিশ্ব সিংহ দিবস বা ওয়ার্ল্ড লায়ন ডে আর ওয়ার্ল্ড বায়োফুয়েল ডে। এরপর আমরা দেখে নিচ্ছি আমাদের আজকের নেক্সট আলোচনা, সেটা হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এবং এটি কিন্তু শেষ আলোচনা। তো সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে প্রথমেই দেখছি অস্ট্রেলিয়া মার্কিন ক্ষেপণাস্ত্র পরীক্ষা স্থল হবে। মার্কিন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার জন্য ইউনাইটেড স্টেটস এবং অস্ট্রেলিয়ার মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, এবং তারই একটি পদক্ষেপ হিসাবে অস্ট্রেলিয়ার গ্রাউন্ডকে তারা বেছে নিয়েছে। সেখানে কিন্তু সেই পরীক্ষাটা তারা করে দেখবে। এরপরে দেখো রাশিয়া 11th অগস্ট তার প্রথম চন্দ্র অবতরণ মহাকাশযান লুনা 25 উৎক্ষেপণ করবে। তো লুনা 25 উৎক্ষেপণ করবে রাশিয়া, এটা কিন্তু তোমরা অবশ্যই খেয়াল রেখো। আর লাস্ট আমরা চন্দ্রযান 3, আমাদের ভারতের চন্দ্রযান মিশনের চন্দ্রযান 3 নিয়ে আলোচনা করছি। তো 23 দিনের যাত্রার পর চন্দ্রযান 3 কিন্তু লুনার অরবিটে বা চন্দ্র কক্ষপথে প্রবেশ করেছে, এবং সেই নিয়ে নাসাকে তারা ছবি বা ইত্যাদি ইনফরমেশন পাঠিয়েছে। তো সেটাই আমাদের আজকের নিউজ, যে 23 দিনের যাত্রার পর চন্দ্রযান 3 সফলভাবে চন্দ্র কক্ষপথে প্রবেশ করে তার যাত্রায় আরেকটি মাইলফলক সম্পন্ন করেছে। তো এই হচ্ছে আজকের ভিডিও, 10 দিনের আলোচনা। আমি বেশি বড় করলাম না, তোমরা অবশ্যই এগুলো দেখতে থেকো, আর আমার আগের ভিডিওগুলো দেখতে থেকো, আর তোমাদের পড়াশোনার প্রিপারেশন চালিয়ে যেও। আশা করছি তোমরা সফল হবে, এবং কি কি তোমাদের আরও প্রয়োজন তোমরা কমেন্ট করে জানিও। আমি সেই রকম ভিডিওই নিয়ে আসবো তোমাদের সামনে। ভালো থেকো সকলে।